আজন্ম খাঁচার ভেতরে বড় হওয়া একটা মুরগির ইচ্ছে হলো উঠোনের বাবলা গাছটার নিচে দাঁড়িয়ে স্বাধীনভাবে ফুলগুলো উপভোগ করার। সারাটা জীবন অন্যের জন্য ডিম পেড়ে আসা মুরগিটার ইচ্ছে হলো মাতৃত্বের স্বাদ অনুভব করার, নিজে থেকে একটা ডিমে তা দিয়ে বাচ্চা ফোটানোর। স্বাধীন হলো সে ঠিকই, কিন্তু তার সাথে তাকে মাথা পেতে নিতে হলো একাকিত্বতা। মাতৃত্বের স্বাদ সে পেল ঠিকই, কিন্তু তার সাথে তাকে মাথা পেতে নিতে হলো যন্ত্রণা। আজকে যে বইটি নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে দ্য হেন হু ড্রিমড শি কুড ফ্লাই। হ্যালো ইভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমরা এই বইটা নিয়ে আলোচনা করব দ্য হেন হু ড্রিমড শি কুড ফ্লাই, সিওন মি ওয়াং এর লেখা। এটা একটা কোরিয়ান ফিকশন বলতে পারেন এবং অ্যারাউন্ড 2000-এর দিকে এই বইটা প্রথম পাবলিশ হয়েছিল এবং এটার ইংলিশ ট্রান্সলেশন করা হয় পরবর্তীতে, এবং এটা মোটামুটি ইন্টারন্যাশনাল বেস্ট সেলার বলতে পারেন। রাফলি 2 মিলিয়ন কপির ওপরে এটা সোল্ড হয়েছে। সুতরাং বেশ ভালো একটা গল্প। তো প্রথম যেই প্রশ্নটা মাথায় আসে, দ্য হেন হু ড্রিমড শি কুড ফ্লাই, নাম দেখে বা প্রচ্ছদ দেখে মনে হইতে পারে এটা শিশুতোষ কোনো গল্প কিনা। না, এটা শিশুতোষ কোনো গল্প না, এবং কাইন্ডলি নিজের ওই ছোট ভাই বোন বা বাচ্চা কাচ্চাদের গিফট করতে যায় না, আপনি নিজে আগে পারেন, আপনার জন্য লেখা। কারণ এটার এন্ডিংটা এমনভাবে সাজানো হয়েছে এবং শেষের দিকে এসে এমন একটা টুইস্ট আছে যেটা একটু মর্মান্তিক, একটু করুণ, এবং ওই টুইস্টের মূল অর্থটুকু আসলে বাচ্চারা ধরতে পারবে না, অ্যান্ড ইট মে রুইন দেয়ার চাইল্ডহুড। সুতরাং আপনি নিজে আগে পড়েন, তারপরে আপনি গল্পের মিনিংটা বোঝার চেষ্টা করেন। আচ্ছা, তো এই গল্পটা মেইনলি নাম শুনে বুঝতে পারতেছেন, দ্য হেন হু ড্রিমড শি কুড ফ্লাই। এখানে একটা হেন বা একটা মুরগির কথা নিয়ে আলোচনা করা হয়েছে। আমি আজকে এই বইটাকে দুইটা সেগমেন্টে ভাগ করে আলোচনা করব। প্রথম সেগমেন্টে থাকবে যারা এই গল্পটা পড়েন নাই, প্রশ্ন করতে ভুলে গেছি, যারা এই গল্পটা পড়েন নাই তারা হচ্ছে তাদের জন্য আর কি স্পেশালি জাস্ট গল্পের শুরুটুকু এবং সিনাপসটুকু আলোচনা করবো, এবং গল্পের কি কিছু এলিমেন্ট মানে কোর কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করব। গল্প না, গল্পের কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করব যেটা আপনি বই না পড়ে নিয়েও বুঝতে পারবেন, মানে ইনার মেসেজটুকু একটু এক্সপ্লেইন করার চেষ্টা করবো। এবং এই ভিডিওটার শেষ হাফে গিয়ে বা শেষের অংশে গিয়ে আমরা পুরা গল্পটাতে একটা ডিপ ডাইভ দিব। সেখানে কিছুটা স্পয়লার থাকতে পারে এবং সেখানে গিয়ে বিস্তারিতভাবে আমরা আলোচনা করব যে লেখক আসলে কি বুঝিয়েছেন। পুরা প্লটটাকে ভেঙে ভেঙে আমরা বিশ্লেষণ করে দেখব যে এই গল্পটার ইনার মেসেজটুকু বা ইনার মিনিংটুকু। তো চলেন শুরু করা যাক আজকে। আরেকটা ব্যাপার, এই বইটার উপরে ভিত্তি করে চমৎকার একটা অ্যানিমেশন মুভিও কিন্তু আছে। এই হচ্ছে সেটা। প্রথম পয়েন্ট হচ্ছে এই বই গল্পটাতে শুরুটা হয়েছে কিভাবে। শুরুটা হয়েছে এরকম ভাবে, একটা মুরগি, সে নিজের নাম দিয়েছে স্প্রাউট, এবং সে হচ্ছে খাঁচাতে বসবাস করে। এবং যারা হচ্ছে একটু গ্রামাঞ্চলে গিয়েছেন বা স্পেশালি যারা ওই অ্যাগ্রো ফার্মগুলোতে একটু ঘুরেছেন বা দেখেছেন, বা ওভারঅল আপনি যদি গুগলও করেন তাহলেও দেখতে পারবেন যে যখন নর্মালি মুরগিকে খামারে 2 রকম ভাবে পালন করা যাইতে পারে। একটা হচ্ছে আমি আমার বাসার চাহিদার জন্য, আর আরেকটা হচ্ছে আমি ম্যাস প্রোডাকশনে যাওয়ার জন্য। ম্যাস প্রোডাকশনে যখন আমি মুরগিকে নিয়ে যাব, 2টা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে শুধুমাত্র মাংসের জন্য, ব্রয়লার মুরগি যেটা সোনালী মুরগি এর কাতারের পরে। আর কিছু মুরগি আছে যেটার মূল প্রতিপালনের মূল উদ্দেশ্য হচ্ছে ডিম পাড়ানো হয়, যে মুরগিগুলোকে দিয়ে কম সারির পর সারি, খাঁচার পর খাঁচা মুরগি স্ট্যাক করে রাখা হয়, এবং হচ্ছে মুরগি যেখানে থাকে সে এই ইয়াটা একটু ঢালু থাকে, বেসটা একটু ঢালু থাকে, যেন ডিম পারলে গড়ায় সামনের দিকে চলে আসে, মানে মুরগিটার আওতার বাহিরে ডিমটা চলে আসে। তো স্প্রাউট সে হচ্ছে ডিম পাড়া একটা মুরগি, এবং সে হচ্ছে তার সারাটা জীবন ওই খাঁচার মধ্যেই ছিল, কোনো সময় খাঁচার বাহিরে বের হয় নাই, এবং সে সারা জীবন ডিম পেড়ে গেছে, কোনো ডিমে তাড়া দেওয়ার সুযোগ হয়নি। তো এইখানে একটু এক্সট্রা ইনফরমেশন দিয়ে নেই। সেটা হচ্ছে যে আমরা যেই ডিম খাই বা নর্মালি হচ্ছে ম্যাস প্রোডাকশনে যেই ডিমগুলো তৈরি করা হয়, সেই ডিমে তা দিলেও বাচ্চা হওয়া সম্ভব না, কারণ সেই ডিমগুলো হচ্ছে আনফার্টিলাইজড এগ। ফার্টিলাইজড এগের জন্য মুরগির সাথে আমার একটা মোরগ রাখতে হয়, বাট যখন ম্যাস প্রোডাকশনে ডিম প্রডিউস করা হয় বা প্রোডাকশনে করা হয়, আমি তো সেগুলো হচ্ছে খাওয়ানোর জন্য বানাচ্ছি, তো সেইটার জন্য আসলে মোরগের কোনো ভূমিকা থাকে না। স্পেশালি সেখানে হরমোন টরমোন দিয়ে নিয়ে সেখানে ডিম বেশি পরিমাণে পাড়ানো হয়। আর হচ্ছে সেই ডিমে যদি তা দেওয়াও হয়, যেহেতু ফার্টিলাইজড হয় নাই, সুতরাং সেই ডিম থেকে বাচ্চা ফুটবে না। আর অনেক সময় দেখা যায় যে আলাদাভাবে স্পেশাল কিছু কেসেসের ক্ষেত্রে যখন হচ্ছে আমি বাচ্চা ফুটাবো, বা হচ্ছে যে ছোট ছোট ডাকলিংস বলা উচিত না, কি বলো এটাকে,
চিকেনের বাচ্চাকে কি বলে, ওই যে ছোট ছোট চিক্স গুলোকে যখন আমি তৈরি করব তখন হচ্ছে আলাদাভাবে মোরগ এবং মুরগি একসাথে রাখা হয়, ব্রিডিং করানো হয়, দেন সেখান থেকে যে ডিম হয় সেই ডিমে তা দিয়ে বাচ্চা ফোটানো হয়, সেটা কমপ্লিটলি ডিফারেন্ট প্রসেস। তো সুতরাং হচ্ছে যেই স্প্রাউটের ক্ষেত্রে স্প্রাউট যেই এনভায়রনমেন্টের মধ্যে রাখা হয়েছে তাকে, সেই পরিবেশে সেই যে ডিমগুলো পাচ্ছে সেই ডিমগুলো ফার্টিলাইজড না, এটা স্প্রাউট জানে না। গল্পের শুরুতেই লেখা হয়েছে যে তার ডিমে যে বাচ্চা হবে না সেটা সে জানে না, গল্পের শুরুতেই বলা হয়েছে। তো একটা ছোট্ট কি ইনফরমেশন দিয়ে নিলাম, এটা জানা থাকলে আপনার বেশ কিছু কাজে লাগবে। তো স্প্রাউট হচ্ছে আজীবন ডিম পেড়ে গিয়েছে, সে কোনো সময় ডিমে তা দিতে পারে না, বাচ্চা ফুটাতে পারে না, কারণ সে ডিম পাড়ার সাথে সাথে ডিমটা গড়ায় সামনে চলে যায় এবং হচ্ছে পরবর্তীতে খামারের মালিক বা মালকিন এসে ডিমটা তুলে নিয়ে যায়। এবং তার খাঁচার যে অবস্থানটা, সেই অবস্থান থেকে সে হচ্ছে জাস্ট উঠানের হচ্ছে সামান্য একটু অংশ দেখতে পারে, সেখানে একটা বিশাল বাবলা গাছ আছে। সেই উঠানে হচ্ছে ওই খামারিদের যেই মুরগি, একটা মোরগ একটা মুরগি, মানে জাস্ট হচ্ছে নিজেদের জন্য খোলা উন্মুক্ত পরিবেশে বড় করা হয়। সেখানে কিছু পাতি হাঁস আছে, সেখানে একটা পাহাড়দার কুকুর আছে। তো তাদের কোনো নাম টাম দেওয়া হয় নাই বইতে। তো সে ওই বদ্ধ পরিবেশে থাকতে থাকতে তার ইচ্ছা হয় যে সে স্বাধীনতার ওই স্বাদটা পাওয়ার, স্পেশালি তার ওই উঠানে গিয়ে বসবাস করার, স্পেশালি তার হচ্ছে একটা ডিমে তা দিয়ে বাচ্চা ফুটানোর খুব ইচ্ছা হয়। তো যেহেতু সে এই জিনিসটা পারছে না, তো তার সাথে মন খারাপ হয়, সে খাওয়া দাওয়া বন্ধ করে দেয় এবং খাওয়া দাওয়া বন্ধ করতে করতে সে শুকায় যায় একটা সময়। এবং যখন সে ডিম দিতে পারে না তখন খামারি এসে ওই মানে এবং অসুস্থ হয়ে গেছে, একদম মরার মতো হয়ে গেছে, মৃত মুরগি মনে করে খামারি এসে অন্যান্য মৃত মুরগির সাথে তাকে হচ্ছে ভাগাড়ে ফেলে দেয়। তো এটাও আমরা জানি যারা গ্রামে গেছেন, গ্রামে বা কোনো একটা সময় দেখেছেন যে গ্রামাঞ্চলে আর কি ওই পুরা একটা ফ্যামিলির সমস্ত ময়লা টয়লা রাখার জন্য একটা গোল গর্ত করে রাখা হয়। আর যারা হচ্ছে ফার্ম যারা করে, যাদের ফার্ম আছে, তারা হচ্ছে আলাদা একটা গর্ত করে রাখে শুধুমাত্র মরা মুরগি টুরগি ফালানোর জন্য। না, আমাদের দেশে অসৎ মানুষরা তারা তো ফার্মের মরা মুরগি নিয়ে কি করে তা আপনারা জানেনি। যাই হোক, তো হচ্ছে ওই মরা মুরগি যেখানে ফেলানো হয় ওই জায়গাতে স্প্রাউটকে ফেলে দেয়। এবং তখন স্প্রাউট হচ্ছে একেবারে মৃত, মানে মরণাপন্ন অবস্থায়, সেই সময় সে একটা ডাক শুনতে পারে, কেউ একজন তাকে ডাকতেছে, যে বলতেছে বেজি এসেছে। এখানে বেজি হচ্ছে গল্পের মূল অ্যান্টাগনিস্ট, স্প্রাউট হচ্ছে গল্পের মূল প্রোটাগনিস্ট, বেজি হচ্ছে অ্যান্টাগনিস্ট। কিন্তু বেজিকে পুরা গল্প জুড়ে একটা ভিলেনাস চরিত্রের মধ্যে রাখা হলেও গল্পের শেষ পর্যায়ে এসে আমরা একটা চমৎকার টুইস্ট পাবো, এবং ওই টুইস্টটা হচ্ছে আমাদেরকে একটু ভিন্ন দিকে চিন্তা করতে সহায়তা করবে। এটা একটু আগে থেকে বলে রাখলাম। তো হচ্ছে ওই যে বেজির হাত থেকে বাঁচানোর জন্য তখন স্প্রাউটকে হচ্ছে একটা পাতিহাঁস ডেকে সরাই নিয়ে আসে। পাতিহাঁসটার নাম হচ্ছে স্ট্রাগলার, আমাদের এই গল্পের আরো একটা সেকেন্ড চরিত্র। এবং পরবর্তীতে হচ্ছে মুরগিটা ওই উঠানের যেই থাকে, উঠানের যে প্রাণীটা নিয়ে আসে, যে হাঁস, তারপর হচ্ছে ছোট অন্যান্য মোরগ মুরগি এবং পাহারাদার কুকুর, তাদের মাঝখানে তখন যায়। এইটা হচ্ছে গল্পের ইনিশিয়ালসটুকু। এবং পরবর্তীতে দেখা যায় যে এখন মূল গল্পে আসার আগে জাস্ট আরেকটু ছোট দুইটা পয়েন্ট বলবো। প্রথম পয়েন্ট হচ্ছে, দেখেন, স্প্রাউটের মূল ইচ্ছা ছিল দুইটা। একটা ইচ্ছা ছিল সে স্বাধীনতা লাভ করবে এবং সে হচ্ছে স্বাধীনভাবে বেঁচে থাকবে। তো সে যখন খাঁচা থেকে বা খামার ওই মানে বদ্ধ জায়গা থেকে বের হয়ে আসে এবং সে যখন হচ্ছে উঠানে যায়, উঠানের কোনো প্রাণীরা তাকে আর একসেপ্ট করে না। কেন করে না? কারণ খুব স্বাভাবিকভাবে তাদের যে গোষ্ঠীটা এবং খাঁচার মুরগির ইয়া তো আলাদা, দুইটা তো কমপ্লিট সেপারেট জিনিস। এবং মানে সেপারেট বলতে তারা ওই রকম ভাবেই ধরে নিছে যে এটা তো খাঁচার মুরগি, এদেরকে আমরা আমাদের মাঝখানে রাখবো না। সুতরাং স্প্রাউট স্বাধীন হয় ঠিকই, কিন্তু একা হয়ে যায়, তাকে আর ওই উঠানের কেউ গ্রহণ করে না। দ্বিতীয় যে ইচ্ছা ছিল তার, সে হচ্ছে একটা ডিম ফুটিয়ে বাচ্চা বড় করবে। এইটাও হওয়া সম্ভব না। কেন? তার কারণ যেহেতু সে কোনো হার্ডের মধ্যে যেতে পারছে না, তার মানে সে হচ্ছে কোনো মেল পার্টনার পাবে না, তার মানে সে হচ্ছে ডিম পেড়ে সেটাকে তা দিয়ে বাচ্চা ফুটাতে পারবে না। তো এইটা আসলে স্প্রাউট কতটুকু জানতো টোটালি আনক্লিয়ার অবস্থা ছিল, বইতে এরকম ভাবে ক্লিয়ার করা হয় নাই। বাট স্প্রাউট বুঝতে পারছিল যে তার এই ডিমে তা দিয়ে বাচ্চা ফুটানোর এই স্বপ্নটা আসলে হয়তো বা হবে না, পূরণ হবে না। বাট একটু গল্প একটা টার্নিং একটা ইভেন্ট নাই। স্ট্রাগলারের কথা বললাম যে পাতিহাঁস, সে হচ্ছে স্ট্রাগলারের একটু বর্ণনা দিয়ে নেই এখানে। স্ট্রাগলার হচ্ছে পাতিহাঁস ঠিকই, বাট সে হচ্ছে খামারের কোনো হাঁস না, সে মেইনলি বুনো হাঁস।
ওই মাইগ্রেশন হয় না, মাইগ্রেশন হয়ে নিয়ে যেই হাঁস আসে সেই হাঁস হচ্ছে স্ট্রাগলার, বাট কোনো একটা কারণে তার একটা ডানা ভেঙে গেছে, যার কারণে সে উড়ে চলে যেতে পারতেছে না। এই জন্য হচ্ছে ও বাধ্য হয়ে উঠানে থাকে। উঠানের অন্যান্য প্রাণীরাও স্ট্রাগলারকেও গ্রহণ করে না, গ্রহণ করতে চায় না, বাট যেহেতু স্ট্রাগলার যাওয়ার কোনো জায়গা নেই, সে এই জন্য হচ্ছে স্ট্রাগলার কথা টথা অনেক শোনে, বাট তারপরেও সীমিত মানে সময়ের জন্য তাকে থাকার অনুমতি দেওয়া হয়। তো স্ট্রাগলার তখন একটা পার্টনার খুঁজে পায়, সাদা আর একটা হাঁস খুঁজে পায়, এবং মেইনলি তার পার্টনারের সাথে সে তখন আলাদা হয়ে যায়। তো পরবর্তীতে আমরা দেখতে পারি যে স্প্রাউট হচ্ছে ওই ঝোপ ঝাড়ের মধ্যে, জঙ্গলের মধ্যে লুকায় থাকতেছে। বেজিটা এসে প্রায়ই তাকে আক্রমণ করবে করবে এরকম ভয় দেখাচ্ছে, হুমকি দেখাচ্ছে। একটা সময়ে গিয়ে স্প্রাউট জঙ্গলের ভেতরে একটা ডিম খুঁজে পায়, এবং সে অনেকক্ষণ অপেক্ষা করে এই ডিমের মালিককে বা মাকে, বাবাকে। মা আর বাবা সে খুঁজে পায় না। তখন স্প্রাউট ডিমে তা দেওয়ার জন্য বসে এবং ডিমে তা দেওয়া শুরু করে, এবং এখানেই থেকেই মূলত গল্পের মূল স্টার্টিংটা। এবং আমরা দেখতে পারি ডিমে তা দিয়ে যেই বাচ্চা হয় সেটার নাম হচ্ছে গ্রিন টপ, এবং পরবর্তীতে গল্পের বাকি আলোচনাগুলো শুরু। তো এখানে এই পর্যন্ত হচ্ছে যারা বইটা পড়েন নাই তাদের জন্য হচ্ছে মূল গল্পের সিনাপসটুকু। তো এখানে আমরা দুইটা পয়েন্ট দেখতে পেরেছি। প্রথম পয়েন্ট হচ্ছে, এটা আপনি যদি খুব অতিরঞ্জিত ভাবে চিন্তা করেন, বাংলাদেশের সাথে কিছুটা তুলনা করতে পারবেন। কেন? কারণ দেখেন, স্বাধীনতা মানে সবসময় হচ্ছে খুব সফলতা, ব্যাপারটা এরকম না। তার মানে এই না যে পরাধীনতা ভালো। স্প্রাউটের জীবনটা যদি আপনি দেখেন, স্প্রাউট যখন খাঁচার ভেতরে ছিল তখন সে নিঃসন্দেহে অনেক খারাপ পরিবেশে ছিল। সে যখন স্বাধীন হলো এবং সে যখন বাহিরে আসলো, বাহিরের উন্মুক্ত পরিবেশে আসলো, তাকে অন্যান্য প্রাণীরা আর গ্রহণ করলো না, তাকে ওই একাকিত্বের জীবনটাই বেছে নিতে হলো, হুইচ ইজ এ ভেরি ব্যাড থিং। যেই পরিবেশটা আসলে ভালো না, এবং তাকে কষ্টের মধ্যেতেই যেতে হয়েছে। কিন্তু তার মানে কি এই যে সে যখন খাঁচার মধ্যে ছিল সেটা ভালো ছিল? ডেফিনেটলি না। সো এই পুরা কনভারসেশনটার মোরালিটি হচ্ছে, যদি আপনার বর্তমান সিচুয়েশন খারাপ থাকে, তার মানে এই না যে আপনার প্রিভিয়াস সিচুয়েশন সবসময় খুব ভালো ছিল। এখনকার বাংলাদেশের পরিবেশ যদি খারাপ হয়ও, খারাপ অবশ্যই নিঃসন্দেহে খারাপ, তার মানে এই না যে আমরা আগেই ভালো ছিলাম। সুতরাং এই পার্থক্যটুকু বুঝতে হবে। স্বাধীনতা স্প্রাউট পেয়েছে ঠিকই, কিন্তু সে ওই একাকিত্বটাও সাথে পেয়েছিল, যার কারণে তার কষ্ট হয়েছিল। কিন্তু তার মানে এই না যে সে আবার খাঁচায় ফিরে যেতে চেয়েছে, বা খাঁচায় ফিরে গেলে তার খুব ভালো হতো, ব্যাপারটা কিন্তু এরকম না। সুতরাং এই পার্থক্যটুকু বুঝতে হবে। এবং আলটিমেটলি আমরা দেখেছি যে স্প্রাউট একাকিত্বের মধ্যে থাকলেও, এবং তার মাতৃত্বের ইচ্ছা যখন সে পূরণ হয়, তখন ওই একাকিত্বের অংশটুকু কিছুটা লাঘব হয়, তখন আরেকটা নতুন স্ট্রাগল শুরু হয়। কি স্ট্রাগল শুরু হয়? সিঙ্গেল মাদারের যে স্ট্রাগল, সেইটা। এই পর্যায়ে এসে নিয়ে আমরা হচ্ছে গল্পটাতে একটু ডিপ ডাইভ দেব। যারা এতক্ষণ পর্যন্ত শুনেছেন বা যারা বইটা পড়েননি, তারা কাইন্ডলি এতটুকু শুনে রাখেন। এরপরে হচ্ছে বইটা পড়ে নিয়ে বাকি অংশটুকু শুনেন, তাহলে কি একটু রিলেট করতে পারবেন। আপাতত পুরোটা শোনার দরকার নেই। গল্পের বাকি, এই ভিডিওর বাকি অংশটুকু যারা বইটা পড়েছেন তাদের জন্য। এখানে আমি সিঙ্গেল মাদারের কথাটা কেন বললাম, তার কারণ হচ্ছে এই যে স্প্রাউট যেই ডিমটা তা দিয়ে বড় করলো, এই ডিমের প্রকৃত বাবা মা কে ছিল, গল্পটা যারা পড়েছেন তারা জানেন, এবং স্ট্রাগলার এর সাথে কোনো না কোনোভাবে জড়িত ছিল। কিন্তু স্ট্রাগলার আলটিমেটলি নিজেকে বিসর্জন দিয়েছিল। কিভাবে? কারণ যখন ডিমটা ডিমে যখন ডিম পাড়া হয়, তখন হচ্ছে ওই ডিমের যে মা, সেই মাকে বেজি খেয়ে ফেলে, এবং মা ডিমটাকে বাঁচিয়ে রাখার জন্য নিজেকে উৎসর্গ করে। কেন? তার কারণ যতক্ষণ পর্যন্ত বেজির পেট ভরা থাকবে সে ডিমটা খাবে না। সো কাইন্ড অফ স্যাক্রিফাইস বলতে পারেন, মাতৃত্বের একটা করুণ স্যাক্রিফাইস। যখন স্প্রাউট ডিম পারছে, তখন স্ট্রাগলার প্রতিনিয়ত শব্দ তৈরি করে নিয়ে হোক, যেভাবেই হোক, বেজিটাকে ধারে কাছে আসতে দিচ্ছে না। এবং যখন ডিম ফুটবে, তার আগে
স্ট্রাগলার মানে পাতিহাঁসটা স্প্রাউট মানে মুরগিটাকে বলে দিয়েছিল যে ডিমটা ফোটার সাথে সাথে তুমি উঠানের দিকে যেও না, তুমি জলাশয়ের দিকে চলে যাবা এবং জলাশয়ের পর্যন্ত গিয়ে ওখানে বড় হওয়া পর্যন্ত অপেক্ষা করবা। কেন? তার কারণ স্ট্রাগলার কিছু একটা জানতো, কি জানতো সেটা গল্পের পড়ার ব্যাপার। এবং যখন যে রাতে ডিম ফুটে বাচ্চা বের হবে সেই রাতে বেজি এসে স্ট্রাগলারকে খেয়ে যায়, বা আরেক কথায় বলতে গেলে স্ট্রাগলার নিজেকে স্যাক্রিফাইস করে বেজিটার কাছে, যেন বেজিটার আর কয়েকদিন পেট ভরা থাকে, যেন সে হচ্ছে স্প্রাউটকে এবং এই বাচ্চাটাকে না খায়। আরেকটা স্যাক্রিফাইস। এর পরবর্তীতে আমরা দেখি যে ডিম ফুটে যখন বাচ্চা বের হয় তখন সেটার নাম দেওয়া হয় গ্রিন টপ, তার কারণ তার মাথার উপরের অংশটুকু সবুজ ছিল, গ্রিন টপ। এবং ইনিশিয়ালি ওই উঠানের যে হাঁস ছিল, হাঁসের নেতারা ছিল, তারা গ্রিন টপকে নিজেদের পালে নিয়ে যেতে চায়, স্প্রাউটের থেকে দূরে নিয়ে যেতে চায়, কিন্তু বাচ্চাটা তো চাই না, স্প্রাউটও চায় না। তার কারণে স্প্রাউট এখন হচ্ছে তার মা, গ্রিন টপের মা, এবং সে চায় যে স্প্রাউটকে সে বড় করবে। এবং খামারের বাকি বাচ্চারা আসলে গ্রিন টপকে ওরকম ভাবে ভালো চোখে দেখছিল না, কারণ তার বাবা মায়ের পরিচয়টা নাই, এবং সবাই বুঝতে পারছিল যে স্প্রাউটের ডিম আসলে গ্রিন টপ না, কারণ গ্রিন টপ হচ্ছে একটা হাঁস, স্প্রাউট হচ্ছে একটা মুরগি। এখান থেকে শুরু হয় স্প্রাউটের হচ্ছে এই সিঙ্গেল মাদারের যেই স্ট্রাগলটা, সেই কষ্টটা শুরু হয়। সে একা একা হচ্ছে পাতিহাঁসটাকে বড় করে তোলে, গ্রিন টপটাকে বড় করে। গ্রিন টপের খাদ্যাভ্যাস, তার খাদ্যাভ্যাসে কিছু ব্যতিক্রম আছে। গ্রিন টপটা হাঁস, সে সবসময় পানিতে সাঁতার কাটতে চায়, স্প্রাউট সেরকম না। আর এর সাথে কন্টিনিউয়াসলি ওই বেজি তার চারপাশ দিয়ে ঘোরাফেরা করছে, সে ক্রমাগত তার অবস্থান পরিবর্তন করছে, বাসা পরিবর্তন করছে বেজির হাত থেকে বাঁচার জন্য। এই যে স্ট্রাগলের ব্যাপারটা আমরা আমাদের সমাজে দেখতে পারি সিঙ্গেল মাদারদের ক্ষেত্রে বা ব্রোকেন ফ্যামিলির ক্ষেত্রে। যখন দেখা যায় যে হচ্ছে সিঙ্গেল মাদার, বা গ্রামাঞ্চলেও এটা দেখা যায় যে হচ্ছে বাবা আরেকটা জায়গায় বিয়ে করে চলে গেছে, এখন মা হচ্ছে তার সন্তানকে নিয়ে একা বড় করে তুলছে। এবং এই সময় মায়ের যেই হচ্ছে স্ট্রাগলটার মধ্যে দিয়ে যেতে হয় সেইটা প্রতীকী অর্থে এবং বেশ করুণভাবে এই গল্পটাতে উঠে এসেছে। এই গল্পের আরেকটা সার্থকতা বলতে পারেন। এর পরবর্তীতে আমরা আলটিমেটলি কি দেখতে পারি হচ্ছে সেই ভীতু একেবারে খাঁচার ভেতরে থাকা, একেবারে মরণাপন্ন মৃত প্রায় স্প্রাউট মুরগিটা একটা সময় বেজির সাথে লড়াইও করে, কারণ তার মাতৃত্ব বোধ যখন জেগে উঠেছিল তখন। এবং একটা সময় দেখা যায় যে যখন গ্রিন টপ বড় হয়ে যায় তখন এই গল্পের দুইটা বিগ রিভিল হয়। প্রথম বিগ রিভিল হচ্ছে, আর রিভিল দুইটা বলবো না, জাস্ট আমি ছোট করে একটু ভিন্ন রকম ভাবে বলি, রিভিউ বলে একেবারে বেশি স্পয়েল হয়ে যাবে। প্রথম বিগ রিভিল হচ্ছে যে স্প্রাউট এর যে বাচ্চা গ্রিন টপ, সেই গ্রিন টপ আসলে স্ট্রাগলার এবং ওই যে সাদা হাঁসটার বাচ্চা। এবং যেহেতু সে বুনো হাঁস, তার মানে বাকি যে হাঁসের দল আছে সেই হাঁসের দলই আসলে গ্রিন টপের বিলং করার জায়গা, এবং গ্রিন টপ প্রকৃতপক্ষে সেখানেই সেই দলের সাথেই যাবে আর কি, বিলং করবে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে দেখেন, আমরা যখন শুরু থেকে গল্পটা পড়ছি তখন আমরা বেজিকে বারবার ভিলেনের জায়গা থেকে দেখছি। কেন? কারণ বেজি হচ্ছে আমাদের গল্পের মূল প্রোটাগনিস্টকে খাবে। ইজ দ্যাট ফেয়ার? আপনার কি মনে হয় না যে আমরা যখন ন্যাশনাল জিওগ্রাফিতে দেখতাম যে হচ্ছে বাঘ হচ্ছে হরিণকে শিকার করবে, আমরা সবসময় হরিণকে রক্ষা করার চিন্তা করতাম, বাঘকে ভিলেন চিন্তা করতাম, বাঘ, লেপার্ড, সিংহ যেটি বলেন না কেন। সিংহ তাহলে কি খাবে? বেজিটা তাহলে কি খাবে? তারও তো জীবনের দাম আছে, তাই না? এখন সৃষ্টিকর্তা তাকে কার্নিভোরাস হিসেবে বানাইছে তার খাবার হচ্ছে এইগুলা, তো সুতরাং সে তো শিকার করে খাবেই। এবং এই গল্পের শেষ পর্যায়ে এসে আমরা এই টানাপোড়েনটাও দেখতে পারি, এবং আমরা দেখতে পারি বেজি যখন মা হয় তখন স্প্রাউট বুঝতে পারে যে বেজিটা আসলে ভিলেন না, এবং সে আসলে তার জীবন বাঁচানোর জন্য মূলত এই কাজ স্বীকার করতো। এবং এখানে আমরা আরেকটা ছোট্ট করে একটা জিনিস আছে, আমার মনে হয় এই পয়েন্টটা একটু ধরতে পারছে। বিকল্প খাবার হিসেবে স্প্রাউট হচ্ছে, পাশে একটা ধান ক্ষেত ছিল, ধান ক্ষেতে অনেক বড় বড় ইঁদুর ছিল, ইঁদুরকে বিকল্প খাবার হিসেবে বলে, বেজিকে বলে যে আপাতত তুমি কয়েকদিন হচ্ছে ইঁদুরকে খাও, তাহলে আমি তোমার বাচ্চাকে, মানে স্প্রাউট ওই বেজিকে বলে যে আমি বেজির ওই বাচ্চাকে একেবারে নরম তুলতে, আমি বাচ্চাকে তাহলে মারবো না।
ইঁদুরকে খাইতে যখন বলা হয় তখন আমার মনে যে প্রশ্নটা আসছে, আচ্ছা ইঁদুরেরও তো তাহলে জীবন আছে, ইঁদুরকে যখন খাবে ইঁদুরেরও তো পরিবার আছে। সুতরাং আপনি যদি হচ্ছে এই প্রাণীদের পার্সপেক্টিভ থেকে চিন্তা করেন, এবং রিসেন্টলি অনেক মুভিজ ফেমাস হচ্ছে, জুটোপিয়া 2, তারপরে হচ্ছে এরকম আমরা পেট, দ্য স্টোরি অফ পেট নাকি এরকম একটা ছিল, অ্যানিমেশন একটা মুভি ছিল পিক্সারের, এরকম অনেকগুলো হচ্ছে আমরা দ্য লাইফ অফ পেট মনে হয়, এরকম অনেকগুলো আমরা মুভিজ দেখতেছি যেখানে হচ্ছে অ্যানিমেলের পার্সপেক্টিভ থেকে চিন্তা করানো হচ্ছে। ও, ফেমাস মুভি দ্য পেঙ্গুইন অফ মাদাগাস্কার, তারপরে হচ্ছে আম, ওই যে ইয়াটি তো ভুলে গেলাম, ওই সিংহ ছিল, সিংহ জেব্রা, তারপর হচ্ছে জলহস্তি আর জিরাফ, চারটা একসাথে যে ছিল, ওইটাই তো ম্যাদাগাস্কার, খুব সম্ভবত নাম, আমার স্পষ্ট মনে আসতেছে না। আচ্ছা, তো ওইখানে যখন আমরা অ্যানিমেলের পার্সপেক্টিভ থেকে দেখতেছি তখন আমাদের বারবার ওই কার্নিভোরাস বিষয়টাকে ভিলেন হিসেবে উপস্থাপন করা হচ্ছে। কেন? এটা তো একটা ন্যাচারাল প্রসেস, প্রকৃতিরই তো একটা ন্যাচারাল প্রসেস। এবং আমার কাছে মনে হয়েছে, এটাকে কনস্পিরেসি থিওরি বলতে পারেন, আমার কাছে মনে হয়েছে যে এইটা হচ্ছে কাইন্ড অফ হচ্ছে ভেগানদের একটা প্রপাগান্ডা বলতে পারেন, যে আমরা যখন অ্যানিমেলদেরকে আমাদের পেট হিসেবে চিন্তা করব তখন হচ্ছে তাদেরকে খাওয়ার ওই ইনসেন্টিভটা হয়তো আমাদের থাকবে না। তো এটা নিয়ে তর্ক বিতর্ক অনেক কিছুই আছে, যেখানে হায়ার ক্লাস অ্যানিমেল, লোয়ার ক্লাস অ্যানিমেল, বুদ্ধিমত্তা, এরকম অনেক কিছু ব্যাপার আসবে, সেই তর্কে আমি যাবো না। বাট আমার কাছে মনে হয়েছে যে যদি আমরা একজনের পার্সপেক্টিভ থেকে দেখি তাহলে হচ্ছে পুরা ব্যাপারটা আসলে একটু ভিন্ন হয়ে যায়, একটু একপেশে হয়ে যায়, একটু বায়াসড হয়ে যায়, আমাদের দুইজনের পার্সপেক্টিভ থেকেই দেখা উচিত। আচ্ছা যাই হোক, তো এখানে গল্পের লাস্ট মোমেন্ট এসে কি হয়, লাস্ট মোমেন্টে এসে একটা বিগ রিভিল হয় যখন ওই যে বেজির বাচ্চাটার কথা, এবং তারপরে স্প্রাউটের হচ্ছে একটা এন্ডিং হয়, এবং আলটিমেটলি স্প্রাউট, মুরগিরা তো সাধারণত ভাবে উঠতে পারে না, সে হচ্ছে যখন, আমি পুরোটা বলবো না, সে যখন মারা যায় তখন সে হচ্ছে আলটিমেটলি উড়ে চলে যায়। এবং সে গল্পের একটা লাস্ট লাইনে বলা হয়েছে যে হচ্ছে পাহাড়ের ওপাশেই বোধ হয় স্ট্রাগলার আছে, সে তার বন্ধু স্ট্রাগলারের কাছে উড়ে যাচ্ছে। এই হচ্ছে দ্য হেন হু ড্রিমড শি কুড ফ্লাই নামটার মিনিং। এই হচ্ছে পুরো গল্পের সামারিটা। এখানে আমরা অনেকগুলা কি এলিমেন্ট আমাদের ব্যক্তিগত জীবন বলেন, সামাজিক জীবন বলেন, বা রাষ্ট্রগতভাবে বলেন, বা অনেক কিছু মিলাই নিয়ে অনেক ব্যাপার হচ্ছে সিমিলির মাধ্যমে, মেটাফোরের মাধ্যমে প্রেজেন্ট করা হয়েছে। এবং আমরা কিন্তু এর আগেও এরকম সিমিলার একটা স্টোরি পড়েছিলাম, হ্যান্স ক্রিশ্চিয়ান আন্ডারসনের একটা গল্প ছিল আগলি ডাকলিং। সেখানে আমরা দেখেছিলাম যে একটা ওরকম একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন হচ্ছে সে দেখা যায় যে সে হচ্ছে অনেক কুৎসিত দেখতে, এবং আশেপাশে সব হচ্ছে ডাকলিংস চেয়ে সে অনেক কুৎসিত দেখতে, বাট সে যখন বড় হয় তখন সে রাজকীয় একটা রূপান্তর হয় তার, সে রাজহাঁসে পরিণত হয়। এবং তখন আমরা বুঝতে পারি, এবং এটা নিয়ে ডাকলিং ডিলেমাও আছে, যে হচ্ছে আগলি ডাকলিং ডিলেমা বলে খুব সম্ভবত, যে একটা আগলি ডাকলিং যদি অনেক সুন্দর হয় তাহলে কি সে সাকসেসফুল হয় কিনা, সৌন্দর্যটাই মূল মাপকাঠি কিনা, এগুলো না অনেক তর্ক বিতর্ক আছে, সেগুলোতে আজকে আমরা যাব না। আজকে আমরা মেইনলি এই গল্পটার মধ্যে যদি সীমাবদ্ধ থাকি তাহলে গল্পের এই কয়েকটা মূল কি পয়েন্ট ছিল, যে কি পয়েন্টগুলো একটু চিন্তা করার মতো। এবং আমার কাছে মনে হয়েছে যে আপনি রাইট নাও কোনো ছোট বাচ্চাকে যদি এই বইটা দেন, সে পড়লে ভালো অনুভব করতে পারবে, বুঝতে পারবে, গিফট করলে খারাপ হবে না। বাট এটা একটু জেনে রাখা ভালো যে গল্পের এন্ডিংটা একটা বেশ স্যাড একটা এন্ডিং, এবং গল্পের এন্ডিংটা বেশ হেভি একটা এন্ডিং। এই এন্ডিংটা হয়তো বা বাচ্চারা বুঝতে নাও পারে। আবার এরকম হইতে পারে সে যখন ছোট ছিল তখন সে নিজের মতো কোনো একটা হাইপোথিসিস দাঁড় করায় নেবে, সে যখন বড় হয়ে পড়বে তখন ভিন্ন কিছু হবে। এবং আমরা ছোটবেলায় এরকম অনেক গল্প পড়ছি, এবং আমার কাছে মনে আছে আমি যখন প্রথম অ্যানিম্যাল ফার্ম পড়ি তখন আমি খুবই ছোট, পরবর্তীতে যখন আবার বড় হয়ে যখন পড়ছি তখন হচ্ছে আমি অ্যানিম্যাল ফার্মের মূল মিনিংটুকু বুঝতে পারছি। সেই ক্ষেত্রে একেবারে ভিডিওর শুরুতে বলছিলাম যে হচ্ছে বাচ্চাদের গিফট করার দরকার নাই, আপনি নিজে কিনে নিয়ে গল্পটা উপভোগ করেন, তারপরে হচ্ছে করেন, তারপরে হচ্ছে আপনি বাচ্চাকে গিফট দিবেন কিনা, সে দিবেন কি না দিবেন সেটা আপনি ডিসাইড করেন। মানে এই গল্পটা চিন্তা করার মতো। আচ্ছা, এবার আসা যাক হচ্ছে গল্পের প্রচ্ছদে। এই প্রোডাকশনের বাকি টুকটাক নিয়ে যদি বলি, এটার সাথে সুন্দর একটা বুকমার্ক দেওয়া হয়েছিল এবং 2টা ভিউ কার্ড দেওয়া হয়েছিল। ভিউ কার্ডটা আমি বাড়িতে এখানে নিয়ে আসি নাই, আমি ভিডিওতে দিয়ে দেবো না, ছবি তোলা আছে। আর হচ্ছে এইটার যদি ইয়াটা দেখি, প্রচ্ছদ সজল চৌধুরী, এবং সজল চৌধুরীর প্রচ্ছদ আমার অনেক ভালো লাগে, তার কারণ তিনি গল্পের সাথে অনেক মিল রেখে করেন। এই যে শুরুর দিকে আমরা দেখতেছি যে হচ্ছে এই যে এখানে কিছু পাখির মতো, হাঁসের মতো উড়ে যাচ্ছে, যেটা হচ্ছে গ্রিন টপের মূল পরিবার আর কি, জ্ঞাতি গোষ্ঠী। আর এইটা হচ্ছে স্প্রাউট, এই যে ছোট্ট একটা বাচ্চা, দেখি বোঝা যাচ্ছে দুইটা আলাদা। এবং এইটাই হচ্ছে আমাদের গ্রিন টপ। এবং গ্রিন টপ আমরা কেন বলতেছি গ্রিন টপ, এই দেখেন এই যে হাঁস উড়ে যাচ্ছে, এর মাথার উপরের অংশটুকু সবুজ,
এই জন্য তার নাম দেওয়া হয়েছে গ্রিন ডাব। এবং এই গল্পের প্রোটাগনিস্ট উইজেল বা হচ্ছে বেজি, চমৎকার একটা প্রচ্ছদ, গল্পের সাথে অনেক মানানসই একটা প্রচ্ছদ। আচ্ছা, এবং এই গল্পটার সম্পাদনা করছেন আশরাফুল সুমন। বানান টানান ভুল নিয়ে কোনো কিছু নিয়ে কোনো প্রবলেম পাই নাই। আর এটার অনুবাদ করছেন সাদিয়া ইসলাম বৃষ্টি। অনুবাদ নিয়েও আমার কোনো কমপ্লেন নেই, অনুবাদ অসাধারণ হয়েছে। আমি রিসেন্টলি এটার ইংলিশ ভার্সনটাও পড়লাম এবং আমার কাছে মনে হয়েছে যে ইংলিশ ভার্সন এটাও একটা অনুবাদ বলতে পারেন। মূল তো হচ্ছে কোরিয়ান ফিকশন, সেখান থেকে চেঞ্জ করা হয়েছে এবং খুবই ছোট একটা গল্প, খুব একটা বড় গল্প না। একেবারে হচ্ছে পকেটে, এক ক্রাউন সাইজে, তো পকেটে রাখার মতো 130 পৃষ্ঠার কাছাকাছি। মুদ্রিত মূল্য খুব একটা বেশি না, 280 টাকা। এরপরে তো ডিসকাউন্ট থাকে। তো এই হচ্ছে দ্য হেন হু ড্রিম শি কুড ফ্লাই। এরকম বই রিলেটেড কন্টেন্ট পেতে চোখ রাখুন দ্য প্রাণ স্টোরি টেলার ফেসবুক পেজে। কারা কারা এই বইটা পড়েছেন কমেন্ট করে জানিয়ে দিন। এবং এরকম বই রিলেটেড কন্টেন্ট পেতে বললামই তো। আর হচ্ছে এরকম বই নিয়ে নেক্সট কোনো একটা ভিডিওতে, নেক্সট কোনো একটা এপিসোডে, নেক্সট কোনো একটা বই নিয়ে কোনো একটা গল্প নিয়ে আলোচনা করা হবে। আনটিল দেন, সাইন্স অফ।